Hello, my dear students. Welcome back our channel APM Coaching Center. My dear students, আজ আমি তোমাদের করাবো ক্লাস 6 এর অঙ্ক কোষে দেখি 9। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলিতে আমি তোমাদের এই প্রথম থেকে একদম 13 দাগের অঙ্কগুলি করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই ভিডিওতে করবো এই 14 দাগ থেকে শুরু করে এই 20 দাগের অঙ্ক পর্যন্ত। তো তোমরা যারা এই অঙ্কগুলি বুঝতে চাও তারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি প্রত্যেকটি অঙ্কই তোমাদের খুবই সহজ এবং সরলভাবে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে চলার বেশি দেরি না করে আমরা সরাসরি অঙ্কগুলি শুরু করি। 14 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে একবার দেখে নাও। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে এখানে অঙ্কটি কি বলেছে, এখানে অঙ্কটি বলেছে যে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে হবে যার মধ্যে 70% থাকবে তামা এবং বাকিটা থাকবে দস্তা। তাহলে এরকম 20 কিগ্রা পিতল তৈরি করতে আমাদের কত কিগ্রা দস্তা লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে। এখানে 20 কিগ্রার মধ্যে 70% তামা বলতে কতটুকু তামা বোঝাচ্ছে সেটা যদি আমরা এখানে বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই দস্তার পরিমাণটা বের করতে পারবো। তাহলে চলো আমি তোমাদের এই অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। 14 দাগের অঙ্ক। সবার প্রথমে আমরা এখানে লিখব পিতল তৈরি করতে হবে 20 কিগ্রা, এটা। তাহলে এই 20 কিগ্রার মধ্যে 70% তামাক কতটা আছে আমরা এখন সেটা বের করব। সুতরাং বিশেষ ধরনের পিতলে তামা রয়েছে। তাহলে বিশেষ ধরনের পিতলে তামা যে রয়েছে সেটা কি 20 কিগ্রার 70%, তাই তো? তাহলে সেটাই লিখব 20 কিগ্রার 70%। কথা বোঝা গেল? তাহলে 20 কিগ্রার 70% কত হচ্ছে আমরা এখন সেটাই বের করব। তাহলে এখানে 20 কিগ্রার, এখানে কতটা কি রয়েছে দেখো, কিগ্রার, এখানে র মানে কিন্তু ইনটু। তাহলে 20 ইন্টু 70%, 70% মানে উপরে 70, এই পার্সেন্টের জন্য নিচে 100। তাহলে উপরে এখানে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দাও, এখানে উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দাও। তাহলে নিচে এখানে কোনো সংখ্যা পড়ে নেই, 1 রয়েছে, 1-এর তো নিচে কোনো দাম নেই। তাহলে এখানে 7 আর 2 গুণ করলে হয় আমাদের 7 দুগুণে 14, এত কিগ্রা। তাহলে এই বিশেষ ধরনের পিতলে তামা রয়েছে কত কিগ্রা? 14 কিগ্রা। তাহলে এখন আমরা লিখব সুতরাং দস্তা রয়েছে। সুতরাং দস্তা রয়েছে, তাহলে 70 থেকে আমরা কি করব, 70 থেকে 70 না, এখানে তো 20 লিখতে হবে, তাই না? কারণ বিশেষ ধরনের পিতলটা আমাদের 20 কিগ্রা। তাহলে 20 থেকে আমাদের এই 14টা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে কত হয়, 6 কিগ্রা। কারণ এখানে বলে দিয়েছিল দেখো যে 70% তামা এবং বাকিটা দস্তা। তাহলে তামার পরিমাণটা যদি 14 কিগ্রা হয় তাহলে সমান সমান উত্তর হচ্ছে 6 কিগ্রা। তাহলে দস্তা রয়েছে কত কিগ্রা, 6 কিগ্রা। এটাই তোমাদের উত্তর। বোঝা গেল? এবার আমরা করে নেব এই 15 দাগের অঙ্কটি। এই অঙ্কটি কি বলেছে, বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। তাহলে এখানে কি বলেছে, এখানে 4% চিনি ব্যবহার কমাবো বলেছে, আর এখন প্রতিদিন আমরা চিনি ব্যবহার করি কত, 625 গ্রাম। তাহলে এই যে 4% চিনি ব্যবহারটা কমাবো, এটা কার, 625 গ্রামের 4% কমাবো নিশ্চয়ই। তাহলে সেটি আমরা লিখবো এখানে 15 নাম্বার। সবার প্রথমে আমরা লিখে নিই যে এখন প্রতিদিন আমরা চিনি ব্যবহার করি 625 গ্রাম। এখন চিনি ব্যবহার করি দৈনিক কত, 625 গ্রাম। এই চিনিটা আমরা এখন দৈনিক ব্যবহার করি 625 গ্রাম।
তাহলে 4% চিনি ব্যবহার কমানোর কথা বলেছে, তাহলে এখন লিখবো সুতরাং চিনির ব্যবহার কমাবো। তাহলে চিনির ব্যবহার কমাবো কি 625 গ্রামের 4%, তাহলে 625 গ্রামের 4%। তাহলে 625 এখানে গ্রামের, গ্রাম এর রয়েছে, এর মানে কি, এর মানে ইন্টু 4%, অর্থাৎ উপরে 4 নিচে 100। এবার এই 625 এবং 100কে আমরা কাটাকাটি করব। দেখো এই 625 এবং 100 কিন্তু আমরা সরাসরি 25 দিয়ে কাটতে পারবো। তাহলে 25 দিয়ে যদি আমরা 100কে কাটি, 4 25 হয় 100। এবার 25 দিয়ে আমরা 62কে প্রথমে কাটবো, 25 একে 25, 25 দুগুনি 50, 3 পজিশন কত হয় 75, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 25 দুগুনি আমরা লিখবো 50। তাহলে 62 থেকে 50 বাদ দাও, পরে থাকলো 12। তাহলে 12 আর এই 5 100, তাহলে কত হলো 25 হয়ে গেল। এই যে 12 আর রয়েছে এখানে 5, 125। এবার 25 করে নামাতে আবার আমরা 125কে কাটবো। তাহলে 4 পজিশন 100 হয়, তাহলে 5 পজিশন কি 125 হবে। তাহলে এখন আমরা এটাকে কেটে লিখবো, এখানে লিখবো 5, 5 পজিশন 125। এবার এই উপরে 4 নিচে 4 কেটে দাও, তাহলে পড়ে থাকলো এখানে 25 গ্রাম। তাহলে চিনির ব্যবহার কমাবো কত গ্রাম, 25 গ্রাম, মানে 625 গ্রামের 4% বলতে বোঝানো হয়েছে এখানে 25 গ্রাম। বোঝা গেল? তাহলে এখানে যে বলেছিল যে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, এর উত্তর হলো কিন্তু এটা। ঠিক আছে, তারপর এখানে আরেকটি উত্তর বলেছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে এখন আমরা এখানে লিখবো সুতরাং প্রতিদিন চিনি ব্যবহার করব সমান সমান, তাহলে 625 থেকে আমরা এই 25 গ্রামটা কি করব, মাইনাস করে দেবো। 625 মাইনাস 25 এত গ্রাম। কারণ আগে আমরা ব্যবহার করতাম 625 গ্রাম, এখন এই 25 গ্রাম আমরা কমিয়ে দিয়েছি, তাহলে এই কারণে আমি 625 থেকে 25 গ্রামটা মাইনাস করলাম। তাহলে উত্তর হবে 600 গ্রাম। কথা বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমাদের দুটো উত্তর চেয়েছিল, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, এর উত্তর হলো এই 25 গ্রাম। চিনি ব্যবহার কমাবো কত, 25 গ্রাম, এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, এর উত্তর হচ্ছে 600 গ্রাম। প্রতিদিন চিনি ব্যবহার করব 600 গ্রাম। কথা বোঝা গেল? এটি তোমাদের উত্তর। ওকে, এবার আমরা করে নেবো এই 16 দাগের অঙ্ক। তাহলে 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি। দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের এই অঙ্কগুলি থেকে একটু আলাদা। এখানে বলেছে যে আয়ের 22% বাড়ি ভাড়া দেন এবং প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে তার মাসিক আয়টা কত হিসাব করি। তাহলে এখানে দেখো এই যেখানে বলেছে যে 22% বাড়ি ভাড়া দেন, এটা কি মাসিক আয়ের, পার্সেন্ট মানে কি 100, অর্থাৎ মাসিক আয়টা যদি 100 টাকা হয়, তাহলে সেখান থেকে সেই 100 টাকা থেকে বাড়ি ভাড়া দেয় কিন্তু 22 টাকা। কথা বুঝতে পারলে? চলো আমি তোমাদের খাতার মধ্যে বুঝিয়ে দিচ্ছি। 16 নাম্বার, তাহলে প্রথমে আমরা লিখব বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের কত পার্সেন্ট, 22%। তাহলে মাসিক আয়টা যদি এখানে 100 টাকা হয়, তাহলে তার মধ্যে থেকে সে 100 টাকার মধ্যে থেকে বাড়ি ভাড়া কত দেয়, 22 টাকা। কথা বোঝা গেল? তাহলে এইটাকে কিন্তু আমরা খুব সহজেই ঐকিক নিয়মে সাজিয়ে করতে পারবো। তাহলে এখানে তো আমাদের কি বের করতে বলেছে দেখো, যে মাসিক আয় কত, তাহলে ঐকিক নিয়মে যে সাজাবো, তাহলে এই মাসিক আয় কথাটা কিন্তু আমাদেরকে ডান দিকে রাখতে হবে। কথা বোঝা গেল? তাহলে আমি এখানে লিখবো যখন 22 টাকা বাড়ি ভাড়া দেন, তখন মাসিক আয় কত টাকা, 100 টাকা, তাই না? যখন 22 টাকা বাড়ি ভাড়া দেন, তখন মাসিক আয় কি লিখলাম, 100 টাকা। এখানে বলেছে না যে বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের 22%,
মানে 100 টাকা যদি তার ইনকাম হয়, আয় হয়, তাহলে তার মধ্যে থেকে 22 টাকা সে বাড়ি ভাড়া দেয়। তাহলে আমরা লিখতেই পারি যে যখন বাড়ি ভাড়া দেন 22 টাকা, মানে 22 টাকা যখন বাড়ি ভাড়া দেন তখন মাসিক আয় 100 টাকা। তাহলে এবার এখন লিখবো যে 1 টাকা বাড়ি ভাড়া দেন, যখন 1 টাকা বাড়ি ভাড়া দেন তখন মাসিক আয় কি কম হবে? তাহলে উপরে 100, নিচে 22, এত টাকা। তাহলে এবার এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে এখন লিখবো যখন 1870 টাকা বাড়ি ভাড়া দেন তখন মাসিক আয়। তাহলে তখন মাসিক আয়টা কি বেশি হবে? তাহলে এই 1870টা আমরা কি করবো, এর সাথে গুণ করব। তাহলে দেখে নাও, তাহলে উপরে 100, নিচে 22 ইন্টু 1870, এর কাটাকাটি করব। এখানে আমরা এই 22 এবং 1870কে 11 দিয়ে কাটতে পারবো। তাহলে 11 দিয়ে 22 কাটলে হয় 11 দুগুণে 22, 11 দিয়ে 18কে কাটলে হয় 11 কে 11। তাহলে এখন এই 18 থেকে 11 বাদ পড়ে থাকলো 7, 7 আর এখানে 7, 77। তাহলে 7 11 হয় 77, এই শূন্য চলে যাবে আমাদের উপরে। এই 2 দিয়ে আমরা এখন আবার এই 100কে কাটবো, 50 দুগুণে হয় 100। তাহলে এখানে 5 আর 17 গুণ করো, 5 17 কত হয় 85, 85, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এত টাকা। তাহলে 8500 টাকা। তাহলে যখন তিনি বাড়ি ভাড়া দেন 1870 টাকা, তখন তার মাসিক আয় কত বেরোলো? 8500 টাকা। বুঝতে পারলে তোমরা অঙ্কটা? খুবই সহজ কিন্তু। তোমরা কিন্তু এই অঙ্কটা অবশ্যই আলাদা করে উত্তর লিখিয়ে দিবে, ঠিক আছে? তোমরা উত্তর কি লিখবে? তোমরা উত্তর লিখবে, যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয়, এই কত জায়গায় উত্তর লিখবে? 8500 টাকা। ওকে, এখন আমরা করে নেব 17 দাগের অঙ্ক। 17 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, যে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। দেখো এই 17 নম্বর অঙ্ক কিন্তু একদম সেম এই 16 নম্বর অঙ্কের মতো। কথা বুঝতে পারলে? তাহলে সেম ভাবে আমরা অঙ্কটা করে নেই। তাহলে সবার প্রথমে আমরা লিখে নেব ইয়াসমিনা খাতুন। ইয়াসমিনা খাতুন পাট চাষ করেন 55% জমিতে, 55% জমিতে পাট চাষ করেন, 55% জমিতে। তাহলে এই 55% জমিতে পারচেস করেন, এর মানেটা কি? মানে তার জমি যদি হয় 100 বিঘা, তাই সেই 100 বিঘা জমির মধ্যে কিন্তু এই 55 বিঘা জমিতে তিনি পাট চাষ করেন। কথা বুঝতে পারলে? পার্সেন্ট মানে কি 100। তাহলে এটাকে আমরা কি করে সাজাবো বলতো? আমরা এখানে লিখবো যখন যখন পাট চাষ করেন, যখন পাট চাষ করেন 55 বিঘা জমি, 55 বিঘা জমি, তখন মোট জমি, তখন মোট জমি কত বিঘা? 100 বিঘা, 100 বিঘা। তাহলে কি লিখলাম? যখন পারচেস করেন 55 বিঘা জমি, তখন মোট জমি 100 বিঘা। এটা বলেছে না যে 55% জমিতে চাষ করেন, তাহলে পার্সেন্ট মানে কি 100। তাই লিখলাম যে যখন পারচেস করেন 55 বিঘা জমি, তখন মোট জমি কত? 100 বিঘা। তাহলে এখন লিখবো যখন পাট চাষ করেন 1 বিঘা জমি, তখন মোট জমি, তাহলে কম হবে, কম মানে উপরে 100, নিচে 55, এত বিঘা। তাহলে এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে যে 11 বিঘা জমিতে পাট চাষ করেন। তাহলে এখন লিখবো যখন পাট চাষ করেন 11 বিঘা জমি, 11 বিঘা জমি, তখন মোট জমি, তাহলে বেশি হবে। তাহলে 11টা আমরা এর সাথে গুণ করব, উপরে 100, নিচে 55 ইন্টু 11। তাহলে 11 দিয়ে খুব সহজেই 55কে কাটা যায়, 5 11 হয় 55, এবং 5 দিয়ে আবার আমরা উপরে 100 কাটবো, 5 দুগুণে 10, উপরে এই শূন্যটা উঠে যাবে, অর্থাৎ 20 বিঘা।
তাহলে তিনি যখন 11 বিঘা জমিতে পারচেস করছেন তখন তার মোট জমি কত? 20 বিঘা, অর্থাৎ 20 বিঘা জমির মধ্যে তিনি 11 বিঘা জমিতে পারচেস করেছেন। কথা বোঝা গেল? অঙ্কটা সাজানোর নিয়মটা কিন্তু আমরা মাথায় রাখবে। আমাদের এখানে যেটা বের করতে বলবে, এখানে কি বের করতে বলেছে? যে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত, যেটা বের করতে বলবে এটা আমাদের এখানে ডান দিকে লিখতে হবে। কথা বোঝা গেল? এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এবার আমরা করে নেব এই 18 দাগের অঙ্ক। এই অঙ্কটি কি বলেছে দেখো, যে বলেছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। তারপর বলেছে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে, হিসাব করি। তাহলে এখানে প্রথমে আমাদের লিখে নিতে হবে যে মোট মাসিক খরচটা কত সেটা। তারপর এখানে যে বলেছে খাওয়ার খরচ 10% বাড়িয়ে, মানে এই 4,750 টাকা 10% বাড়ানোর পরে কত হচ্ছে, এবং এই 5,900 টাকার 16% কমানোর পরে কত হচ্ছে সেটা বের করবো। চলো আমি তোমাদের খাতার মধ্যে অঙ্কটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমরা এই খাওয়ার খরচ এবং অন্যান্য খরচটা যোগ করে নেব। আমরা লিখবো মোট মাসিক খরচ সমান সমান তাহলে কত? 4,750, 4,750 যোগ 5,900, এত টাকা। এটা যোগ করলে 0 আর 0 যোগ করলে 0, 0 5 যোগ করলে হয় 5, 9 আর 7 যোগ করলে হয় আমাদের 16, 6 হাতে 1, 5 আর 1 6, এখানে 4 যোগ করলে হয় 10, তাহলে 10 মানে 10,650 টাকা। তাহলে মোট মাসিক খরচ হচ্ছে কত? 10,650 টাকা। তারপর এখানে কি বলেছে, যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে, তাহলে খাওয়ার খরচটা কত? 4,750 টাকা। তাহলে 4,750 টাকায় 10% কত হচ্ছে আমরা সেটি প্রথমে বের করি। তাহলে এখানে লিখবো খাওয়ার খরচ বাড়াবো কত? 4,750 টাকার 4,750 টাকার কত পার্সেন্ট? 10%। তাহলে 4,750 টাকার মানে কি ইন্টু রয়েছে ইন্টু 10%, অর্থাৎ উপরে 10 নিচে 100, তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দাও। তাহলে এই 4,750 এবং 10কে আমরা 5 দিয়ে কাটবো, 5 দুগুণি 10, তাহলে 5 দিয়ে আমরা এই 4-এর সাথে 47-কে কাটবো, 5 নং কত হয় বলো তো? 45 হয়। তাহলে 47 থেকে 45 বাদ 2 পড়ে থাকলো, 2 আর 5 25, তাহলে এখন 5 5 হয় 25, এই শূন্য চলে যাবে উপরে। এই 2 দিয়ে আবার আমরা এই 950-কে কাটবো, তাহলে 2 দিয়ে প্রথমে 9-কে কাটো, এখানে 9-কে কাটলে হবে 4 দুগুণি কত? 8, তাহলে 1 পড়ে থাকলো, 1 আর 5 15, তাহলে 2 দিয়ে 15-কে কাটলে 7 দুগুণি হয় 14, তাহলে 15 থেকে 14 বাদ 1 পড়ে থাকলো, আর এই 1 আর 0 কত হয়? 10, তাহলে 5 দুগুণি 10, অর্থাৎ 475 টাকা। তাহলে খাওয়ার খরচ বাড়াবো কত টাকা? 475 টাকা। তাহলে এখন লিখবো এখন খাওয়ার খরচ। তাহলে এখন খাওয়ার খরচ কত হবে? আগে খাওয়ার খরচ ছিল 4,750, তাহলে 4,750 প্লাস বাড়াবো কত? 475, 475 এত টাকা। তাহলে এটা যোগ করো, 0 আর 5 যোগ করলে হয় আমাদের 5, 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতে 1, 4 একে 5, 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2 আবার হাতে 1, 4 একে 5, এত টাকা। তাহলে এখন খাওয়ার খরচটা কত? 5,225 টাকা। তারপর কি বলেছে? অন্যান্য খরচ 16% কমানো হয়। তাহলে অন্যান্য খরচটা কত? 5,900, তাহলে 5,900 এখন 16% কমানোর পর কত হচ্ছে সেটা বের করব। তাহলে এখানে লিখবো অন্যান্য খরচ, অন্যান্য খরচ কমাবো। অন্যান্য খরচ কমাবো কত? 5,900, তাই না? 5,900 টাকার কত? 16%, 16%।
তাহলে 5,900 টাকার মানে ইন্টু 16%, মানে উপরে 16 নিচে 100। তাহলে এই উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দাও, নিচে কোনো সংখ্যা পড়ে নেই আর। তাহলে 16 আর 59 কত হয় সেটা গুণ করো। 59 16, 6 9 54, 4 হাতে 5, 5 6 30, 30 আর 5 হয় 35। তারপর এখানে 9 একে 9, 5 একে 5, তাহলে 4 9 5 যোগ করলে হয় 14, 4 হাতে 1, 5 একে 6, 6 আর 3 যোগ করলে 9, 944। তো 944 টাকা। তাহলে খাওয়ার খরচটা কমাবো কত টাকা? 944 টাকা। তাহলে এখন খাওয়ার খরচ কত হচ্ছে কমানোর পরে আমরা সেটা বের করি। তাহলে এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো কমানোর পরে, কমানোর পরে অন্যান্য খরচ, অন্যান্য খরচ। তাহলে আগে অন্যান্য খরচ কত ছিল? 5,900, 5,900 মধ্যে কমিয়েছি কত? 944 টাকা। তাহলে এই 5,900 থেকে আমরা 944 টাকা কি করব? মাইনাস করব। তাহলে শূন্য মানে 10, 10 থেকে আমরা 4 বাদ দিলে হয় 6। এই শূন্য মানে 10, এই 10 থেকে চলে গেছে, পড়ে থাকলো 9, 9 থেকে 4 বাদ দিলে আমাদের হয় এখানে 5। তারপর এখানে 9 থেকে 1 চলে গেছে, পড়ে থাকলো 8। তাহলে 8 থেকে 9 বাদ দিলে কত হবে? 8কে 18 ধরবো, 18 থেকে 9 বাদ দিলে আমাদের হয় 9। এই 5 থেকে 1 চলে গেছে 4, তাহলে এখানে 4 এত টাকা। তোমরা বিয়োগটি সরাসরি বুঝতে না পারলে উপর নিচে লিখে করবে, তাহলে অবশ্যই তোমাদের এই উত্তরটি বের হবে, 4,956 টাকা। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে এখন মোট মাসিক খরচটা কত হচ্ছে আমরা সবার প্রথমে এটি বের করি। তাহলে এখন লিখবো যে এখন মাসিক মোট খরচ, মোট খরচ। তাহলে এখানে দেখো খাওয়ার খরচটা বাড়ানোর পরে কত হয়েছে? 5,225 টাকা। তাহলে এখানে লিখবো 5,225 প্লাস, আর অন্যান্য খরচটা কমানোর পরে কত হয়েছে? এই 4,956। তাহলে এই দুটো যোগ করো এত টাকা। তাহলে 5 আর 6 যোগ করলে হয় 11, 1 হাতে 1, 5 হাতে 1 6, 6 আর 2 যোগ করলে হয় 8। তাহলে 9, 9 আর 2 যোগ করলে হয় 11, 1 হাতে 1, 4 আর হাতে 1 5, 5 আর 5 যোগ করলে হয় 10 এত টাকা। তাহলে এখন মাসিক মোট খরচটা কত? 10,181 টাকা। আর আগে আমাদের মাসিক মোট খরচটা কত ছিল? 10,650 টাকা। তাহলে আগে 10,650 টাকা মাসিক খরচ ছিল, এখন মাসিক খরচ হয়েছে কত? 10,181 টাকা। তাহলে মাসিক খরচ নিশ্চয়ই কি কমেছে। তাহলে কত টাকা কমেছে আমরা এখন সেটা বের করবো। এখন তাহলে আমরা লিখবো সুতরাং মাসিক খরচ কমেছে। তাহলে আগে খরচ ছিল কত? 10,650। তাই এখন এটা আমরা বিয়োগ করব, মাইনাস 10,181 এত টাকা। তাহলে এখানে শূন্য শূন্য মানে 10, 10 থেকে 1 বাদ দিলে হয় আমাদের 9। এই 5 থেকে 1 চলে গিয়েছে, পড়ে থাকলো এখানে 4, 4কে এখন আমরা 14 ধরবো, 14 থেকে 8 বাদ দাও, 14 থেকে 8 বাদ দিলে হয় আমাদের এখানে 6। এখান থেকে চলে গেছে, পড়ে থাকলো 5, 5 থেকে 1 বাদ দিলে হয় আমাদের 4। তারপরে 0 থেকে 0 বাদ দিলে 0, এবং 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে বাঁ পাশে 0 বসবে না, অর্থাৎ 469 টাকা। তাহলে 10,650 থেকে 10,181 টাকা মাইনাস করার পর উত্তর কত আসলো? 469 টাকা। তাহলে মাসিক খরচ কমেছে কত টাকা? 469 টাকা। তাহলে এটি তোমাদের উত্তর। অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আরেকবার দেখে নিবে, অবশ্যই তাহলে বুঝতে পারবে। এখন আমরা করে নেব 19 দাগের অঙ্কটি। অঙ্কটি কি বলেছে দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তারপর আবার বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এখানে বর্তমান জনসংখ্যা কত দেওয়া রয়েছে। তাহলে এই অঙ্কটি তোমরা না একবার ভালো করে বুঝে নাও। এখানে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে কত? 26,250। এটা হলো বর্তমান জনসংখ্যা।
তো এই জনসংখ্যা এখানে বলেছে পরের বছরে কত হবে সেটা বের করতে বলেছে, এবং তারপরে বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা বের করতে হবে। অর্থাৎ এই জনসংখ্যা থেকে পরের বছরে কত জনসংখ্যা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে, এবং সেই জনসংখ্যা থেকে আবার পরের বছরে কত জনসংখ্যা হচ্ছে সেটাও কিন্তু আমাদের বের করতে হবে। আর এখানে জনসংখ্যা বাড়ার যে হারটা সেটা কিন্তু 4%। ঠিক আছে, এখানেও 4% হারেই বৃদ্ধি পাবে এবং এখানেও 4% হারেই বৃদ্ধি পাবে। তাহলে সবার প্রথমে আমরা এই 26,250-এর 4% হার মানে কত হচ্ছে সেটা বের করব, এবং তারপরে যেটা হবে সেখান থেকে আমরা তারপরে 2 বছরেরটা বের করব। কথা বুঝতে পারলে? আমি তোমাদের অঙ্কটি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে একবার দেখে নাও। তাহলে সবার প্রথমে আমরা এখানে এই লাইনটা লিখে নেব, শহরের বর্তমান জনসংখ্যা। শহরের বর্তমান জনসংখ্যা কত? 26,250 জন। তাহলে 4% হারে জনসংখ্যা বাড়লে এই 26,250-এর কত হচ্ছে, কতজন বাড়ছে, আমরা সেটা এখন বের করব। লিখবো সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পাবে। এখানে না অবশ্যই তোমরা লিখবে প্রথম বছরে, প্রথম বছরে, ঠিক আছে? ওকে, প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে কি লিখবো? 26,250 জনের কি 4%, তাই তো? তাহলে নিচে লিখবো 26,250 জনের মানে কি ইন্টু 4% মানে উপরে 4, নিচে 100। তাহলে এই উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দাও। তাহলে এখানে পড়ে থাকলো 2,625 এবং নিচে রয়েছে 10। তাহলে 5 দিয়ে কাটো 10কে, 5 দুগুনি হয় 10। 5 দিয়ে 26কে কাটলে হয় 5 5 25। তো 26 থেকে 1 পড়ে থাকলো 1, আর এখানে 2 12। তাহলে 5 দিয়ে 12কে কাটলে 5 দুগুনি হয় 10। তাহলে 12 থেকে 10 বাদ পড়ে থাকলো 2, 2 আর 5 25। তাহলে 5 5 হয় 25। এই 2 দিয়ে আবার আমরা 4কে কাটতে পারবো, 2 দুগুনি হয় 4। তাহলে এই 525 গুণ 2 গুণ করলে কত হবে? 5 আর 2 গুণ করলে 5 দুগুনি 10, 10 শূন্য, হাতে 1, 2 দুগুনি 4, একে 5, আর 5 দুগুনি 10, এত জন। তাহলে 1,050 জন। তাহলে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পাবে কতজন? 1,050 জন। তাহলে এখন লিখবো সুতরাং প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি হবার পরে মোট জনসংখ্যা হবে, কি করব? এই 26,250 জনের সাথে এই 1,050টা কি করব? যোগ করব, সমান সমান। তাহলে 26,250 প্লাস 1,050 এত জন। তাহলে 0 0 যোগ করলে হয় 0, 5 আর 5 যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে 1, 0 হাতের 1, এখানে 2, তাহলে 2 আর 1 3। তাহলে এখানে 6 আর 1 যোগ করলে হয় 7, আর এখানে থাকলো 2, অর্থাৎ 27,300 জন। তাহলে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি হবার পরে মোট জনসংখ্যা কত হচ্ছে? 27,300 জন। তাহলে এখন আমরা কি করবো বলতো? এই 27,300 জনের 4% কত বৃদ্ধি পাচ্ছে সেটা বের করব। তাহলে আমরা এখন লিখব সুতরাং 2 বছর পরে, 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পাবে, কত হবে? 27,300 জনের 4%, তাই না? তাহলে 27,300 জনের মানে ইন্টু 4% মানে উপরে 4, নিচে 100। তাহলে এখানে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দাও।
তাহলে 3 আর 4 গুণ করে 3 4 12, 2 হাতে 1, 7 আর 4 গুণ করে 4 7 28, হাতে 1 29, 29 9, হাতে 2, 4 আর 2 গুণ করে 4 2 8, আর হাতে 2 10, এত জন, 1092 জন। তাহলে এখন লিখবো সুতরাং 2 বছর পরে মোট জনসংখ্যা হবে এই 27,300 জনের সঙ্গে এই 1092 জন কি করবো আমরা যোগ করে দিব। তাহলে 27,300 প্লাস 1092 এত জন। তাহলে যোগ করো, 0 আর 2 যোগ করলে হয় 2, 0 আর 9 যোগ করলে হবে 9, 0 আর 3 যোগ করলে হবে 3, 1 আর 7 যোগ করলে হয় 8, আর এই যে 2 এত জন। তাহলে 28,392 জন। তাহলে 2 বছর পরে মোট জনসংখ্যা কত হচ্ছে? 28,392 জন। কথা বুঝতে পারলে? তাহলে এটি কিন্তু তোমাদের উত্তর। তোমরা উত্তর চিহ্ন দিয়ে কিন্তু অবশ্যই উত্তর লিখবে এই অঙ্কটা, ঠিক আছে? এখানে দুটি উত্তরের কথা বলেছে। এখানে লিখবে যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে বলেছে। তাহলে পরের বছর জনসংখ্যা উত্তরটা কত? পরের বছর জনসংখ্যাটা কিন্তু এটা 27,300। তাহলে এখানে উত্তর লিখবে 27,300। তারপরে যেখানে বলেছে যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এর উত্তর হলো এটা 28,392 জন। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আরেকবার দেখে নিবে। এবার আমরা করে নিব 20 দাগের অঙ্কটি। এই অঙ্কটি তোমাদের কি বলেছে দেখো, বলেছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। চলো খাতায় আমি তোমাদের অঙ্কটি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে প্রথম লাইনে পড়েছে যে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। কুইন্টাল প্রতি মানে কি? মানে 1 কুইন্টাল ধানের দাম 1,080 টাকা। তাহলে সেটাই প্রথমে লিখে নিব। 20 নাম্বার, 1 কুইন্টাল ধানের দাম কত? 1,080 টাকা। 1 কুইন্টাল ধানের দাম 1,080 টাকা। তাহলে ধান কত? 12 কুইন্টাল। তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে? তাহলে 1,080 ইন্টু 12 এত টাকা। তাহলে এটা গুণ করো, 1,080 নিচে 12, তো 2 দিয়ে গুণ করলে 2 শূন্য 0, 8 2 16, 6 হাতে 1, 2 0 0 হাতে 1, 2 একে 2। তাহলে 1 দিয়ে গুণ করলে 1 0 0 হবে, 8 একে 8, 1 0 0, 1 একে 1। তাহলে 0, 6 আর 0 যোগ করলে 6, 1 আর 8 যোগ করলে 9, এখানে 2 আর এখানে 1, মানে 12,960 টাকা। তাহলে 12,960 টাকা। ঠিক আছে, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হচ্ছে? 12,960 টাকা। তাহলে এখন আমরা লিখবো ধানের দাম বৃদ্ধি পাবে। ধানের দাম বৃদ্ধি পাবে। কি লিখবো? 12,960 টাকার কি হবে? 15%, তাই না? আগে নর্মালি 12 কুইন্টাল ধানের দাম এখানে 12,960 টাকা, তারপর বলেছি 15% দামটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এত টাকার 15% কত হচ্ছে সেটাই তো আমাদের উত্তর চেয়েছে, তাই না? মানে বলে দিয়েছে এখানে যে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন, সেই বেশি টাকার পরিমাণটাই আমাদের বের করতে বলেছে। তাহলে 12,960 টাকার 15% কত হচ্ছে সেটাই কিন্তু তোমাদের উত্তর হবে। তাহলে আমরা এখানে লিখে নেই 12,960 টাকার মানে ইন্টু 15%, মানে উপরে 50 নিচে 100। তাহলে 0 0 কেটে দাও, উপরে 15কে 5 দিয়ে কাটো, 3 5 15, 10কে 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10। তো 2 দিয়ে এখন আমরা 12কে কাটবো, 6 দুগুনি 12, 9কে 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, এক পর থাকলো 1 আর 6 16, তাহলে 8 দুগুনি হয় 16।
তাহলে এই 648 আর 3 গুণ করো, 3 8 হয় 24 4, হাতে 2, 3 4 12, 2 14 4, হাতে 1, 3 6 18 আর হাতে 1 19, এত টাকা। তাহলে ধানের দাম বৃদ্ধি পাবে কত টাকা? 1944 টাকা। এটাই কিন্তু তোমাদের এখানে উত্তর চেয়েছে। এখানে কি বলেছিল আসলে দেখো লাইনটা, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। তাহলে এই দামটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই টাকাটাই তো বেশি, তাই না? তোমরা এখানে উত্তর চিহ্ন দিয়ে উত্তর লিখে দিবে যে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত জায়গায় লিখবে 1944 টাকা, 1944 টাকা বেশি পেতেন। কথা বোঝা গেল? খুবই সহজ এই অঙ্কটি। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি অঙ্কগুলি বুঝতে পারো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবে। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।